আমার ভিডিওটা আমি 3 ধাপে ভয়েস দিছি। আপনারা সবাই ইনফরমেশন জানতে চাইছেন যে কিভাবে মারা গেছে, তো যার কারণে ভিডিওটার একটু এলোমেলো হয়েছে 3 ধাপে ভয়েস দেওয়ার কারণে। কারণ আমি একটু একটু করে ইনফরমেশন জোগাড় করছি কি বাপ্পির মা কিভাবে মারা গেছে। উনি বিনা চিকিৎসায় বাসায় মারা গেছে। ওনার যখন শরীর খারাপ হয় তখন ওনাকে হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা, নিয়ে যে মানে বাপ্পিদের যে আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করছে। মারা যাওয়ার আগে বাপ্পিকে তো ওনার যে শরীর খারাপ এটা কিন্তু জানানো হয়েছিল। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর বিষয়টা। 3টা বাজে খুকি একটা ভিডিও পাবলিশ করছে, আমি একদম সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আমার এখানে আসিল। আমি দেখতে পাইছি যে কেন দেখলাম বা কিভাবে দেখলাম সেটা তো ভিডিও দেখলে জানবেন। অনেকে প্রশ্ন করছেন যে আপু নাজমা খালা মারা গেছে, কিভাবে মারা গেছে আপনি কি জানেন? না আপু, আপনারা যেভাবে দেখছেন আমিও সেইভাবে দেখছি। আমার কাছে কোনো পার্সোনাল জিন নাই, আপনাদেরকে পার্সোনাল অথেন্টিক তথ্য দিব। কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও থেকে জানতে পারলাম উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এবং মারা যাওয়ার আগে ওনার যে একটা কুলাঙ্গার সন্তান আছে বাইদানি পাড়াতে বিয়ে করে বাইদানিদেরকে নিয়ে রঙ্গমঞ্চের তামসা ফুর্তির মধ্যে ব্যস্ত ছিল। মারা যাওয়ার আগেও উনি ওনার কুলাঙ্গার সন্তানকে জানাইছে যে ওনার বুকে ব্যথা করতেছে এবং জানি কেমন শরীর খারাপ লাগতেছে জানাইছে। তো আসলে ওই মুহূর্তে ওই কুলাঙ্গারের কাছে কিছু করার ছিল না, কারণ বাইদানিদেরকে বিয়ে করলে মৃত্যু সজ্জায় কোনো সন্তান তার মার পাশে থাকতে পারে না। 25 দিন 30 দিন শ্বশুর বাড়িতে বেড়াইতে হয় বাইদানিদের সাথে। আর এই ঘটনা আপনারা এই কথাগুলো আমি কেন বলছি, এই পর্যায়ে এই মুহূর্তে এই পরিবারে 2টা ঘটনা আপনারা দেখছেন। একটা বাবুর ক্ষেত্রে দেখছেন, বাবু তার বাবার মৃত্যু সজ্জায় পাশে থাকতে পারে নাই বাইদানি বিয়ে করে, তেমনি বাপ্পিরও সেম পরিণতি হয়েছে। ফাতেহার জন্য আমার দুঃখ। বাবুর এখনই তার বাবা মার কাছে গিয়ে বাবা তো নয় মায়ের কাছে গিয়ে মাপ চাওয়া উচিত। এই তৃষা আর বাপ্পির কারণে, মিমের কারণে বাবু তার মৃত্যু পথযাত্রী বাবাকে দেখতে পারে নাই। তখন কিন্তু উনি এতই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, তারপরেও বাবু দেশে থেকে কত হতভাগা আর কত কুলাঙ্গার যে বাপ্পি তৃষা মিমের পরামর্শে মিমের পেটিকোটের নিচে ছিল যে বাবারে দেখতে পারে নাই। বাপ্পির বাড়ির মধ্যে তাকে আটকায় রাখা হয়েছে চালাকি করে। আর আজকে এই বাইদানি তৃষাকে নিয়ে বছরের কয়েকশোবার যে শ্বশুর বাড়িতে আসে আর যায় বাপ্পি, কত বড় আফসোস যে বাংলাদেশে থাকার পরেও যে কত মর্মান্তিক মৃত্যু, যে মায়ের পাশে থাকতে পারে নাই। ভাই মরণ তো সবাইরই মরতে হবে, দুনিয়া থেকে সবাইরই যাওয়া লাগবে, দুনিয়া থেকে প্রতিটা মানুষই যাওয়া লাগবে। কিন্তু আগে পরে যে কোনো সময় যে আমি কথা বলছি, হয়তো দেখা গেছে এই কথা বলা অবস্থায় আমিও চলে যেতে পারি। আমার আসলে ঠান্ডা নাই, তারপরেও দেখেন আমার মানে দাঁতে দাঁত বাড়ি খেতেছে, ঠোঁটে ঠোঁট বাড়ি খেতেছে, মানে ভয়েস দিতে বৈশা কি কোন জায়গা থেকে শুরু করব কোন জায়গা থেকে বলবো আমি জানি না। তো এই বাপ্পির সাথেও সেম কাজ কিন্তু হয়েছে। যেমন মিম বাপ্পি তৃষা মিললে চালাকি করে বাবুকে ওর বাবার মৃত্যুর সময় আটকে রাখছিল বাপ্পির বাড়িতে কাজে। তো যে আপু আপনি কেমনে জানেন? আসলে শারমিনার বাপ যে তখন তার যে অবস্থা খারাপ তৃষারা সবাই কিন্তু জানে, সবাই কিন্তু জানতো। তো বাপ্পি যদি একটা বিচক্ষণ মানুষ হইতো, মহিলাদের সর্দার হইয়া যদি না থাকতো, বাপ্পি অবশ্যই বাবুকে বলতো যে তুমি বাড়িতে চলে যাও, তুমি আসছো বিয়ে খাইছো শেষ, যাও, তোমার এখানে তো এখন আর কিছু নাই। তো আমি জানি না এই নাজমা খালার নাকি হার্ট অ্যাটাক আসছে, যেটা শারমিনের ভিডিও থেকে, শারমিন বলতে ওই যে শাহিনের বউ, শারমিনের ভিডিও থেকে পাবলিশড হয়েছে। আরেকটা বিষয় হয়েছে, দেখেন উনি যখন মারা যায় রাত 12টা বাজে মারা গেছে। রাত 12টা মানে গ্রাম দেশের ভিতরে অনেক রাত, কিন্তু মানুষ কিন্তু যে যার ঘরে ঘুমাই গেছে, ঘরে আছে কি তা না, যেটা আমরা সাধারণভাবে ধরে নিই তা না, নাজমা খালা আছে ঘরে স্বাভাবিকভাবে। হয়তো যদি কেউ থাকে, আর নাজমা খালা মানসিকভাবে খুবই স্ট্রং একজন মহিলা। ওনাকে মানে উনি ওই যে ভিতর ভেঙে গেছে কিন্তু মশরায় নাই,
ওনার বিষয়টা এটা, উনি কিন্তু খুবই পাওয়ারফুল স্ট্রং একজন মহিলা। তো মারা যাওয়ার আগেও নাকি বাপ্পির সাথে কথা বলছে। তো এমন কি কথা হয়েছে যে ওনার হার্ট অ্যাটাক চলে আসে, জানি না, আল্লাহ মাহফুজ ভালো জানে, আল্লাহ ভালো বলতে পারে। কিন্তু দর্শক, আমার মানে এই ভয়েসটা দিতে আমার দাঁতে দাঁত কিন্তু বাড়ি লাগতেছে, এতটাই আমার খারাপ লাগতেছে যে তারা আমার কেউ হয় না, তাদের নিয়ে কথা বলি। কিন্তু তাতে কি, মানুষ তো, আমরা তো দেখতেছি, তো তাদেরকে তো রেগুলারই দেখতেছি, মানুষ তো মানুষের জন্য খারাপ লাগবেই। তো রাত 3টা বাজতেছে, আমার দেশের বাইরের থেকে একটা কল আসছিল। তো আসার পরে আমি আজকে আপনাদেরকে মনে হয় সালামও দিই নাই, জাগা আসসালামু আলাইকুম। আপনারা সবাই রাত 3টা থেকে বলতেছেন আপু সকালে ভিডিও দেন। আসলে কি ভিডিও দেবে আমি নিজেও জানি না, কোন জায়গা থেকে শুরু করি, কোন জায়গা থেকে থামি। তো রাত 3টা বাজতেছে, বুঝছেন। তোমার দেশের বাড়ি থেকে একটা কল আসছে, দেশের বাহিরের থেকে কল আসছে, আমি দেশের বাড়ি উচ্চারণ হইতেছে মনে হয়। তো সাথে তো আসলে আপনারা সবাই জানেন আমি বিবাহিত, আমার হাজব্যান্ড আছে। তো কথা বললে তো ঘুমের ডিস্টার্ব হবে, তো আমি ফোনটা কেটে দিয়ে মেসেঞ্জারে কল দিছি, মানে মেসেজ দিছি। তো মেসেজের চ্যাটিংয়ের মধ্যে কথা হইতেছিল, হঠাৎ করে দেখি যে খুকি একটা ভিডিও ছাড়লো রাত 3টায়। তো রাত 3টায় ভিডিও ছাড়লো, আমি আবার নোটিফিকেশান দেখে মোবাইলের উপর দিয়ে আসে না যে ভিডিও আসছে, বা কেউ ভিডিও ছাড়লে মোবাইলে চলে আসে নোটিফিকেশান। তো উপর থেকে আমি চ্যাটিং করতে করতে দেখতেছি, আমি আবার হাসতেছি, আমি খুকি কি পাগল হয়ে গেছে, এত ইম্পর্টেন্ট কি হইলো যে মনে মনে মানে ভাবতেছে আর কি, যে রাত 3টা বাজে ভিডিও আপলোড করা লাগে, আর রাত 3টা বাজে ভিডিও আপলোড করা লাগে। দিনের বেলাতে একটা ভিডিও খুকি আপলোড করছে মনে হয়, ওই যে শারমিনার কি জানি বেল্লাল এদের বিষয়ে। তো এখন আবার কি বিষয়টা, আমি মোবাইলের স্ক্রিনটাকে আপনি টান দিছি নিচের দিকে, দিয়ে দেখলাম যে এই মানে টাইটেলে দিয়ে খেয়াল করে বিশ্বাস করেন আমার পুরাটা শরীর মনে হয় যে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে স্তব্ধ হয়ে গেছে, আমি একদম শরীরে মনে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এটা দেখার পর। তো এত খারাপ লাগছে দেখেন, আজকে কি পরিমাণ মর্মান্তিক মৃত্যু। একটা মেয়ে দেশের বাইরে থাকে, একটা ছেলে দেশে থাকার পরেও তার বাউন্ডালে জীবনযাপন, মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপন না দেখা সে ভালো মানুষ হইতে পারে না, দেখে আজকে মায়ের মৃত্যুর সময় এই করুণ পরিণতি হয়েছে। আরেকটা বিষয় আমি চিন্তা করি, তানের মানসিক অবস্থাটা কি, যে এতটুকু একটা বাচ্চা ঘরের মধ্যে থাকি, তার দাদির মৃত্যু কাছ থেকে দেখে তার বাবাকে ফোনে জানায় দাদি মারা গেছে। হয়তো সে কাউকে, আশেপাশের কাউকে ফোন দিয়ে ডেকে ডুকে আনছে। রাত তখন 12টা, মানুষকে চাইলেই যে পাওয়া যায়। সবচেয়ে সরি, বড় কথা কি জানেন, মানুষ তো সবাইকে মরতে হবে, প্রতিটা মানুষই কিন্তু মারা যাবে, কিন্তু মানে প্রতিটা মানুষে মারা যাব। কিন্তু দেখেন আজকে যদি বাপ্পি কাছে থাকলে অন্তত সে তার নিজেকে সান্ত্বনা দিতে পারতো এবং ডাক্তারের ব্যবস্থা করতে পারতো, সঙ্গে সঙ্গে তার মাকে একটা হাসপাতালে নিয়ে যাইতে পারতো। যে চেষ্টা করছি, টাকা পয়সা আছে, এমন তো না যে গরিব, যে টাকা পয়সা নাই। আল্লাহ তো তাদের ইউটিউব থেকে প্রচুর টাকা পয়সা দিছে, কিন্তু যে অন্তত হাসপাতালে যাওয়ার সময় মারা গেলে বলতো যে চেষ্টা করছি মার জন্য, মার আল্লাহ হায়াত রাখে নাই। কিন্তু এই বাপ্পি তার ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দিবে, মানে বিশেষ করে তানের কাছে কি জবাব দিবে? এই ছোট্ট একটা বাচ্চা তার চোখের সামনে এই বয়সে সে দাদির একাকিত্ব জীবনের মৃত্যু যন্ত্রণা দেখছে। আর একটা বিষয়, মানুষ যখন, মহিলাদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, তখন থেকেই কিন্তু এই মহিলাদেরকে মহিলাদের যারা সন্তান আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয়, তাদের মন মানসিকতা তখনই ভেঙে যায় বলতে যে তার বুঝি লাইফটা শেষ, মানে এখানে এসে বয়স হয়ে গেছে, বিভিন্ন একটা মানসিক ইয়ের মধ্যে দিয়ে যায়। এরপরে দেখেন নাজমা খালার কিন্তু স্বামীটা মারা গেছে, আজকে মনে হয় সম্ভবত 5 বছর হয়েছে বাপির বাবা মারা গেছে, যে 5টা বছর হয়েছে।
5টা বছরের একাকিত্ব। এরপরে এরকম ছেলে আর ছেলের বউ থাকা থেকে তো না থাকা আরও বেশি ভালো। কারণ আপনার না থাকলে আপনি মনকে সান্ত্বনা দেবেন যে আমার নাই, আল্লাহ আমাকে দেয় নাই। থাকার পরেও যেন থাকার পরেও দেশে থাইকেও যদি ছেলের এই বাউন্ডালি উরুমচণ্ডী জীবনযাপনের কারণে মা মরার সময় পাশে থাকতে পারে না, কাজে কোনো কাজে না, এমন তো না যে অমুক কোনো কাজে। আমরা মানুষের এইখানে সেখানে কখন দৌড়াদৌড়ি করি যে আপনি বছরে একবার, হয়তো একবার দুবার যাদের টাকা আছে বিনোদনের জন্য হয় দেশের বাইরে বা দেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া, সেটা একটা হিসাব। এই বুড়া মহিলা যে তিশা, যার মেয়ে বিয়ে দিয়ে দিছে একটা ছেলে টিনেজ বয়সে, এই বয়স্ক দাদির কাছে রাইখা মাসের ভিতরে মানে 1 মাস ঘুরতে পারে না, বাপের বাড়িতে আসে না, বাপের বাড়িতে আসতে হইব। আর সাথে সাথে এই মহিলাদের সর্দার বাপ্পি সব সময় যে গিয়ে বেডির লেজ ধইরা সাথে আইতেব। কি নির্লজ্জ আর কি নিষ্ঠুর টাইপের লোক, আমার মানে অবাক লাগে। মানুষ যখন বলে যে আপনি আপনার মা বাজার করে আপনি ঘরে বসে থাকেন, তখন বলে আম্মু পারে, আম্মু পারে, তো পারে। এই মহিলাদের সর্দার এখন কি করবো, সারাদিন তো এই বাংলাদেশি নানিকে বাজার করে কিন্তু ঠিকই এখন খাওয়াবে। তো দেখেন আল্লাহ যখন থামাইতে চায় তখন এই বান্দা কোনোভাবে আটকাইতে পারে না। গতকালকে তাদের বাড়িতে একটা রং তামসার একটা আকাজের ফুর্তি থাকবে। এই যে বাচ্চারা একটা আকিকা দিল, এদের কাছ থেকে শিখার কি আছে? এরা তো ব্লগার। এই যে কালকে যে একটা বাচ্চার আকিকা দিল, আকিকা দেওয়ার নির্দিষ্ট টাইম আছে। তারা আকিকার নিয়মে জানে না যে বাবা মা আকিকার মাংস খাইতে পারবে কিনা, সে নিয়মটাই জানে না। এবং আকিকা দেওয়ার সময় যে হুজুর দিয়ে নাম বলে, বাবা মার নাম বলে আকিকা দিতে হয়, সেই নিয়মও পালন হয় নাই। জবাই দিছে কে? তার চাচা শ্বশুর, তার আল্লাহু আকবার কই মনে জবাই দিয়ে দিছে। তো আকিকার তো নিয়মে জানে না, ইউটিউবের টাকা পয়সা দিয়ে কিসের আকিকা। আর বাবা মার উপরে যখন আকিকা ফরজ হয় যে দেওয়ার জন্য, তাদের টাকা আছে, দিছে নাম দেখানোর, লোক দেখানোর জন্য ইউটিউবের টাকা দিয়ে আল্লাহ কতটুকু কবুল করে। যেখানে এটা আকিকা শুদ্ধই হয় নাই, যেখানে সন্তানের নাম, বাবার নাম, কারো নাম হুজুর দিয়ে উচ্চারণ করে নাই, বা একটা জবাই দেয় নাই, বা 2জন গরিব মিসকিনকে খাওয়ায় নাই, মানে। তো এ দেখেন এই যে শাইনের মেয়ে হয়েছে, এডারে নিয়ে একটা প্রোগ্রাম দেব। প্রোগ্রাম হয়েছে কিতে, এইসব আসলে কোথায় কোথায় চালু আছে, কোন কালচারে চালু আছে? আপনারা দেখেন আমাদের গ্রামীণ জীবনের যে ঐতিহ্যগুলো আছে, কালচারগুলো আছে। এই যে তানজিলার বিয়ে হয়েছে, তানজিলার শ্বশুর বাড়িতে পিঠা বানিয়ে পাঠাও, ইফতারে দিয়ে পাঠাও, এগুলো হচ্ছে আমাদের কালচার বাঙালিদের। ধর্মীয় কোনো রীতি, ধর্মীয় রীতির মধ্যেও আছে যে আপনি আত্মীয়তার সম্পর্ক মেনটেন করেন। কিভাবে করবেন? আপনি একটু ভালো খাবার রান্না করলে, মাংস রান্না করলে প্রতিবেশীর নাকে যদি গ্রান যায়, আপনি ঝোল বাড়াই দেন, যেটা থাকে। এটা আমার হাদিস কালাম বলার চ্যানেল না, হাদিস কালাম নাই বলি। মানে বিশেষ করে দর্শক, আমি মানে এত কমেন্ট আফুরা করতেছে, ভাইয়ারা করতেছে এই বাপের মা মারা যাওয়ার বিষয়, কিন্তু আমি আমার আত্মীয় না, স্বজন না, আমার পুরো শরীর শীতল, মানে ঠান্ডা হয়ে গেছে, মানে শক্ত হয়ে যেতেছিল। মনে হয় যে আমি সকালবেলা মানে রাতেই মনে হয়েছে আমার মারে আমার এক্ষুনি ফোন দেওয়া দরকার। কারণ অনেক সময় আমি আমার মার সাথে অনেক সময় দেখা গেছে যে রাগ করি, বা অনেক সময় বকা দিই। বকা দেওয়ার রিজন হয়েছে আমার মার বয়স হয়েছে, সে আজাইরা কাজে সে এটা তার নিজের সংসার মনে করে। সে সারাদিন আগে যেমন কাজ করতে এখনো কাজ করে। তো এই সমস্ত কারণে আমি অনেক সময় বকা দিই। তখন কি যে অনুতপ্ত হইতেছি যে আমার মার কাছে আমার মাপ চাওয়া দরকার, মাপ চাইয়ে নেওয়া দরকার। এখন রাতে তো আর ফোন দিতে পারবো না। আমি বলি কি একবার ফজরের টাইমে ফোন দিব, নামাজ পড়তে উঠলে, বাচ্চা স্কুলে যায়, রেডি করায়, টিফিন দিই, তখন ফোন দিব। পরে আর দিনেই যে সকাল হয়েছে আর আমি 10টার দিকে ফোন দিছি, কারণ এত সকাল ফোন দিলে আমার মা হঠাৎ করে ফোন বাজলে এত তাড়াতাড়ি ভয় পাবে। কারণ আমার মা জানে যে আমি সকালে নামাজ পড়ে মেয়ের স্কুলে পাঠাই, তারপরে একটু ঘুমাই, কিছুক্ষণ ঘুমাই, এরপরে উঠি 8টা 8:30 এরকম বাজলে হয়তো উঠি। আমি 6টা বাজে নামাজ পড়ে মেয়ের স্কুলে পাঠাই দিই রেডি টেডি করে।
টিফিন টুফিন খাবার রেডি করে দিয়া। তো দেখেন তানের কিন্তু এখন স্কুলও খোলা, যেখানে মাহিনুর বাংলাদেশি নানি পড়ে পড়ে ঘুমায়। বাপ্পি ঘুমের থেকে উঠে শুকনা খড়খড়া রুটি হাতের মধ্যে ধরাই দে যে এটা খাইতে খাইতে যা। বাগিনারে বলে উপরে যাইস না, তিশার ঘুমের ডিস্টার্ব হইব। মানে কি ভয়ঙ্কর, তিশে কি বাঘ না ভাল্লুক। এই মাহিনুর হচ্ছে একটা ঘরের বউ, একটা মা, তার একটা দায়িত্ব আছে। ছেলে স্কুলে যাওয়ার সময় ঘুমায়, যে ছেলে নাস্তা করে যায় না, এরপরে বাপ্পি কয় টাকা হাতে ধরাই দেয়। এরপরে ছেলে বাইকে যাইতে চায়, দিয়ে আসতে বলে, সেটাও দিয়ে যেতে পারবো না। আর এরপরে যা ভ্যানে উঠে চলে যা, এমনি যা বাপ্পি ধমক দিয়ে এমনি পাঠাতেছে। একদিন ক্যামেরার মধ্যে চলে আসছে, অবাক হয়ে গেছি। এই বেটা এত ঘন্টা জার্নি করে পদ্মাস্তরে আসতে পারে, কিন্তু ছেলের স্কুলে বাইক চালাই যায়, দিয়ে আসতে পারে না। মানে অবাক লাগে আসলে। সত্যি কথা বলতে কি, তানের কাছে এই বাপ্পি কি জবাব দিবে যে যে এই ছেলে তো এগুলো মুখের উপরে সব দেখছে, যেমন কর্ম তেমন ফল। যে আজকে এই তান কি শিখলো বড় হয়ে, এবং বাপ্পির জন্য ভবিষ্যতে কি আশা করে বসে রয়েছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এই বাপ্পি ফাতেহা এবার আসার পরে যে কর্মকীর্তি বাপ্পি তিশার দেখাইছে, উপরে রান্না তো পুরাই বন্ধ হয়েছে, এবং বোন আসছে, বোনের জন্য একবেলা ঠিক করে বাজার পর্যন্ত করে নাই। আরে বোন আসবো, তুই কি খাই, গরু খাবি, মুরগি খাবি, এটা জিজ্ঞেস করার কি আছে? তুই সব বাজার করে নিয়ে আসবি না, কি কি বলবে আমি খাবো খাবো। মনের দুঃখে বেচারি 5 দিন আগে চলে গেছে ঢাকা। মিমের বাসায় এসে 5 দিন বেড়াইতে পারে, বা 25 দিন বেড়াইতে পারে। শ্বশুর বাড়িতে এসে মিমের বাসায় 25 দিন বেড়াইতে পারে। 25 জন মানুষ নিয়ে এই মিমের খুবরি ঘরের ভিতরে, এত ছোট বাসার ভিতরে ফাতের শ্বশুর বাড়িতে যাই থাকতে পারবে না বাপ্পি। আত্মীয় স্বজন আরেকটা বিষয়, ওই যে খালাতো ভাইয়ের বউটা মানে লাইফ সাপোর্টে আছে মনে হয়, অবস্থা এত খারাপ, কিন্তু এই দুইটা বা ঢাকা শহরে এসেও কিন্তু ওই মহিলারা একটু দেখতে যায় নাই। মানে আমি ধিক্কার জানাই এই লোককে। আসলে সে সদ্য এতিম, বাবাও নাই মাও নাই, বলতো নিজের কাছে খারাপ লাগতেছে, কিন্তু আপনারা সবাই কমেন্ট করছেন। আর বলাটা আমার মনে হয় উচিত। এদের কর্মকীর্তি দেখা এদেরকে আরও 10টা ঘরের লোকরা ফলো করে বলে বাপ্পি ভাইয়া কি ভালো। কারণ কেন ভালো জানেন? নীতিবান হাজব্যান্ড আমরা মহিলারা মোটেও পছন্দ করি না। নীতিবান হাজব্যান্ড বলতে যে হাজব্যান্ড একটা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভালো মানুষ বিচক্ষণ দেখেই আমার ভিডিও দেখেন, নাহলে দেখতেন না। ভালো স্বামী হওয়ার একটা গুণ খেয়াল করবেন, দেখবেন সেই স্বামী তার মাকে ভালোবাসে কিনা। যদি দেখেন যে ওই ভদ্রলোক তার মাকে ভালোবাসে, মাকে সম্মান করতেছে, তাইলে আপনি আপনার সময় অনুযায়ী আপনার হাজব্যান্ডের কাছ থেকে প্রাপ্য সম্মানটা পাবেন। আর একটা সময় কোনো এই মাকে ভালোবাসাটা, মাকে দেখাটা কিছু কিছু খাচ্ছুনি টাইপের মহিলারা পছন্দ করে না, দেখতে পারে না। তারাই কিন্তু এই বাপ্পি বদাটা এফের লোকদেরকে পছন্দ করে। কারণ এরকম স্বামী অনেক মেয়েরা পছন্দ করে, যে বউর পিছে পিছে আসল ধরে ধরে ঘুরবে, বউ যেমনি বলে তেমনি শুনবে, ভালো মন্দ যাচাই বিচার কোনো কিছু নাই। তো অনেক মেয়েরা এইটা পছন্দ, মহিলারা, মেয়েরা বলবে না, অনেক মহিলারা এইসব পছন্দ করে দেখা এই বাপ্পি নামের কুলাঙ্গারে পছন্দ করে। তো আসল কথা, বাস্তবতা হয়েছে যে যেই ভদ্রলোক তার মাকে ভালোবাসবে না, সেই বাবাকে ভালোবাসবে না, সেই কখনো তার ওয়াইফকেও ভালোবাসবে না। প্রথম কতদিন ভালোবাসা দেখাবে, তারপরে দেখবেন আল্লাহর রহমতে যেই ছেলে জন্মদাতা পিতা মাতার সাথে, জন্মদাত্রী মার সাথে চোখ পাল্টাইতে পারে, সে ওই পরের মেয়ের সাথে, যার সাথে কাগজ কলমের সম্পর্ক, তার সাথে চোখ পাল্টাইতে 2 মিনিট সময় লাগে না। আমি আমার যারা আপুরে আছে বলবো যে সর্বক্ষেত্রে খুশি থাকবেন যখন দেখবেন যে হাজব্যান্ড তার মাকে সম্মান করতেছে। তাইলে আপনার মেয়ে একটা সন্তান হলো, তার প্রতিও সে দায়িত্বশীল হবে, তারা ভালোবাসবে। বা আপনাকেও হয়তো একটা সময় আমাদের বয়স কম থাকে, যে বুঝি না, যে মনে হয় যে বাবা মারে বেশি ভালোবাসতেছে, বউয়ের প্রতি মনে হয় যে একটু কম, এরকম মনে হয় আমার বয়স কমের কারণে। কিন্তু যখন দেখবেন ধীরে ধীরে বয়স বাড়ে, তখন ঠিকই এটা উপলব্ধি করতে পারবেন, যে ধাপে ধাপে বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ড বেস্ট। অবাক হই মিমের বাসায় মাথায় হাত বুলানোর জন্য। আমার মিম আমার মারে কখনো দেখলাম না, মানে এই বাপ্পি বদা প্রাপ্য সম্মান করতে
এই ভদ্র মহিলা নাজমা খালা যখন মালয়েশিয়া গেছে, নাজমা খালার ঘরের মধ্যে কিন্তু উলু পড়ছে, উলু ধরছে। এমন কুলাঙ্গার ছেলের বউ আর ছেলে এরকম দাড়ি মহিলা থাকার পরেও নিচতলায় যায় একটু মুখ দিয়ে দেখে নাই। এরপরে বলে কি যায়, মানুষ না থাকলে যা হয় যারটা সে আইসা করবে করবে, মানুষ না থাকলে কি ঘর বাড়ি সবই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে আজকে নাজমা খালা চলে গেছে, এই ঘর বাড়িটা কার? নিশি কি মালয়েশিয়া থেকে এসে দখল করে ফেলতেছে? এই ঘর বাড়িটা তো বাপ্পিরই। কিন্তু মেয়েরা কখনো বাবার বাড়িতে ঘর দখল করতে চায় না। মেয়েরা যদি ভাগ পায় ইসলামের দৃষ্টি থেকে, যে সম্পদের ভাগ পায়, মেয়েরা কোনোদিনও বাবার বাড়ির ঘর দখল করতে যাবে না। তো এখন এই ঘর কার? এই ঘর তো বদারাত তিশার, তাই না? তো তিশার এক জায়গায় একটা ক্ষোভা ছিল, ওই যে বাপ্পির বাবা জীবিত থাকতে তিশা উঠতে পারে নাই, এই জন্য তিশার জন্য লেডি ফেরাউন প্রাসাদ বানাইছে। তো আজকে তান যে দৃশ্যটা দেখছে, দৃশ্যটা না, আল্লাহ না করুক, দোয়া করি এমন ঘটনা বাপ্পি তিশার সাথে না ঘটুক। তো সেটা ভবিষ্যৎ এবং সময় বলতে পারে। বাবুর সাথে যা করছে মিমের সাথে আটকানোর জন্য, মিম আর বাবুর ফ্যামিলি বাবুর জন্য মেয়ে দেখতেছে, মিম তাড়াতাড়ি করে বাবুরে ওইখানে নিয়ে আটকাইয়া ঢাকা এসে নিজেই ঘোষণা দেয়। একটা মেয়ে কিভাবে পারে তার ফ্যামিলির অনুমতি না নিয়ে একটা ছেলেকে হিপনোটাইজ করে, মানে তাকে আটকাইয়া রসের জিলাপি খাওয়াইয়া নিজেই ইউটিউবে ঘোষণা দিয়ে দেয় বিয়ে করবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখছেন, কদিন কিন্তু মিম খুব খুশি আছিল ক্যামেরার সামনে, একবারে এত খুশি এত খুশি, মানে এনজয় করছে, বোন আসছে এই জন্য খুশি। আসল কথা হচ্ছে শারমিনের সংসারটা ভেঙে যাইতেছিল এই জন্য খুশি। এখন দেখছে যে রাজমিস্ত্রি আর শারমিন আবার এক হইতেছে, তখন কিন্তু মুখে মিমের থোঁতা আবার কালা হয়ে গেছে এই কয়দিনের ভিতরে। অবাক হই, এই তিশা বলে অনেকগুলা বকরা কিনছে, অনেকগুলা হাজামা কিনছে, অনেকগুলো খুজামা, একটা অনেক কিনছে, কি জানি বলে ওইটারে, রেডি হিজাব কিনলো। ভাই, এতগুলা বকরা কিনি লাভটা কি? যে বাজারে, গ্রাম্য বাজারে যাওয়ার সময় হিপের বাস থুপুস থুপুস করতেছে ফিটিংস জামা পরার পর, যেমন সাবিনা তেমন তিশা খুকি যাক ডাইকে ঢুকে করে গেছে, তাও ফিটিংস এক ফ্রক পরে গেছে, খুকি গাউন পরে গেছে। তো সেফা সুটকি এটা বেলে বাড়ির বেলে বউ বেলে বাড়ি থেকে এইভাবে ল্যাংটা ওই বাজার পর্যন্ত বাইরেছে, না আছে একটা মাথায় কাপড়, না আছে একটা গায়ে কাপড়, এদিকে ওড়না মুন্না কোন দিকে বাই পড়ে যেতেছে। কারণ বউরা কখন সাহস পায় এগুলো করার জন্য, যদি দেখে যে বাড়ির মেয়েরা এরকম ল্যাংটা। তো তিশার এত বোরকা কিনে লাভ কি হয়েছে, যে বাজারের মধ্যে যদি শরীরের বাস থাকে 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 বোঝা যায়। এরপরে এই যে দোকানদারদের সামনে যাইয়া নিজেকে স্মার্ট বোঝানোর জন্য ও রাইট ভাইয়া রাইট এখানে উচ্চস্বরে লাউডলি কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করতেছে। তো স্মার্ট এগুলো হচ্ছে গ্রাম্য বাজারের দোকানদার, আমি জানি না, নাও হইতে পারে, আমার ধারণা ভুল, লেভেলের শিক্ষিত এমনও না। তো এরা মাকি লেভেলেরই। এই তিশা ওইখানে যাই বলতেছে ধর খই খা, গ্রাম অঞ্চলে ওই পপকর্নরে খইয়ে বলে, ধান দিয়ে যেটা বাজে ওইটারও খই বলে। আর খই বিভিন্ন জিনিসের হয়, ব্যাটের খই হয়, ব্যাট বলতে ওই যে শাপলা ফুলের মধ্যে হয়, অনেক অঞ্চলে এক একটা অনেকটা বলে। শাপলা ফুল থেকে একটা ফল বের হয়, ওই ফল থেকে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া দানা বের হয়, এই দানা থেকে খইয়ের মতো বাজে। তো ভুট্টার যেটা, এটা গ্রামীণ আঞ্চলিক কথায় আমার অঞ্চলে ভুট্টার খই বলে। তো আমাদের বাংলাদেশি নানি একটা গ্রাম্য অশিক্ষিত মূর্খ পরিবারের ভিতরে জন্ম হয়ে উনি জানে না এটা খই, এটার নাম কি? শাহিন যখন বলতে কইকা, ভেড়াগোর সামনে হাসতে 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 বলতেছে আমার ভাই বলে খই খা, এইটা তো পপকর্ন শুনছেন কথাবার্তা। তোরা ভাই খই বলছে, এটাই ঠিক আছে, খই তোদের জন্য খইটাই ঠিক আছে গ্রাম বাংলার গ্রামের মানুষ হিসাবে। কিন্তু তুই যেটা কইলি পপকর্ন সেটা কোনায় পাইছ তুই পপকর্ন। বোনেরা, আমি নাজমা খালার জন্য দোয়া করছি সকালবেলা যে আল্লাহ যেন ওনাকে
এই ভদ্র মহিলাকে আল্লাহ বেহেশত নসিব করুক। আল্লাহ ওনাকে নিয়ে গেছে সুস্থতার সহিত, খুব ভালো করছে। উনি যদি বিছনার মধ্যে যদি পইরা গড়াইতো, এই লেডি ফেরাউন কখনো, এই কুলাঙ্গার বদা কখনো সেবা যত্ন কখনোই করতো না। কারণ সেবা যত্ন কখন করবে সে? নাজমা খালা যখন অসুস্থ হয় একবার বলছে বুকে ব্যথা, বুকে ব্যথা। টাইটেল থাম্বনেল লিখছে কি জানেন? যে আম্মুর বুকে ব্যথা, আম্মুর শরীরটা খুব খারাপ, আম্মুর কি বুকে কি হয়ে গেল। অথচ নাজমা খালা নিজে নিজে ডাক্তারের কাছে গেছে, ইয়াতে উঠা, অটোতে উঠা, সাথে মনে হয় যে পাপিয়ার যে ননদের ছেলে আসিফ মনে হয়ে গেছে সাথে। আর উনি ওই আসিফকে সাথে নিয়ে বিভিন্ন কাজ করে, কিন্তু এই বাপি বদা ঘরের মধ্যে বসে থাকে। যখন দর্শকরা বলছে যে মেয়ে আপনার মা অসুস্থ মানুষ, ডাক্তার দেখাইলো, বাজার করে বাড়িতে, আম্মু না এই যে বাসার সামনে থেকে উঠাই দিছি, দোকানে যায় লিস্ট দেয়, দোকান থেকে তুলে দেয়, তারপরে আম্মু এই ডাক্তার বসে, আম্মুর সব পরিচিত, আম্মু পারে, আম্মু এগুলো পারে, আম্মু তো শক্ত, আপনারা যে কি ভুলেন না, লাগলে তো আমি যেতাম। একটা কমেন্ট পড়ি, একটা ফ্রি আফু কমেন্ট করছে, কমেন্টে উনি লিখছে খুকির ভিডিও দেখে আসলাম, আমার বিশ্বাস করতে কষ্ট লাগছে, সত্যি উনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করেন ওনার জন্য, আল্লাহ যেন ওনার ব্যস্ত নসিব করে। উনি ছেলের কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেছে মনে হয়। এই যেটা সেফা সুটকি সেও বলছে হার্ট অ্যাটাক করছে। এর আগে মারা যাওয়ার আগেও নাকি বাপ্পির সাথে কথা বলছে। বাপ্পি কুলাঙ্গার, তোর লজ্জা থাকলে তুই বিষ খেয়ে মরে যা। মিমের জন্য বাবু তার বাবার মৃত্যু দেখতে পারে নাই, আজ তিশার জন্য বাপ্পি তার মায়ের মৃত্যুর সময় পাশে ছিল না, তানের উপর বৃদ্ধ মাকে ফেলে চলে আসছে শালীর শরীর হাতানোর জন্য। বাপ্পি তোর মতো ছেলে যেন কোনো মায়ের ঘরে না জন্ম হয়। ছেলে কাছে থাকলে হয়তো দৌড়িয়ে অন্তত ডাক্তারের কাছে নেওয়া যেত। ডাইনি বউ আর শালীদের জন্য তোর মা আজ নেই। লজ্জা থাকলে বাপ্পি তুই আর কোনোদিনও পদ্মার চরে যাবি না। যতদিন বেঁচে থাকবি তোর পাপের প্রায়চিত্ত করবি। এবার প্রকাশ্যে তিশা বাপ্পির ফিরেইব দেখবেন। আজকে যেই ঘটনা ঘটেছে এটা হলো প্রকৃতির প্রতিশোধ। তুই তোর বউ মিলে বাবুকে তোদের বাসায় মিমের পেটিকোটের তলে আটকিয়ে রেখেছিলাম, যার জন্য বাবু তার বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। আজ দেখ কর্মা তার ফল দেখিয়ে দিল। তুই তোর মার মৃত্যুর সময় আল্লাহ চাইলে কি না পারে। আগামীকাল ওদের বাড়িতে বিরাট উলাইল্লা ফানার আয়োজন ছিল। আল্লাহর ইচ্ছা পুরো আয়োজন মাটির সাথে মিশে গেল। তিশা তো আরও 15-20 দিন থাকতো। এখন তিশা পাবনায় পুরা পদ্মার চর বানাবে। পুরা রাজত্ব এখন তিশার হাতে এবং তানজিলা এখন পার্মানেন্ট বাপ্পির বাড়িতে শিফট হয়ে যাবে। সত্যি দর্শক, মানে অবাক করা কাণ্ড যে একটা বাপ্পির মা যে ভেঙে গেছে, ভিতর অসুস্থ হয়ে গেছে। এই দুই কুলাঙ্গারের কখনো চোখে পড়ে নাই। দর্শকরা কমেন্ট করতো যে নাজমা খালা এরকম হয়ে গেছে কেন, ওনাকে দেখতে এরকম লাগে কেন, খালাম্মার কি শরীরটা ভালো, বদারাই জিজ্ঞেস করতো। আমি নিজেও কয়েকবার আমার ভিডিওতে বলছি যে নাজমা খালা নরম হয়ে গেছে, আগের থেকে কেমন জানি হয়ে গেছে। গতকালকের ভিডিওতেও আমি বলছি যে নাজমা খালা নিশি না পারে হজম করতে, না পারে মুখ খুলি কিছু বলতে, ভিতরে দুমড়ে মুছে শেষ হয়ে যাইতেছে। কালকের ভিডিওতে মনে হয় বলছি আমি। তো দেখেন আমার চোখের সামনে একটা জিনিস, লাস্ট যখন ওনাকে দেখছি আমি, এই বাইদানি যখন তানজিলার শ্বশুর বাড়ি থেকে বেড়াই আসছে, তখন যখন ওনার মানে নাতনি তাবিয়া, এই যে তানজিলার পেটে বাচ্চা হয়েছে, এই যে আর্টিফিশিয়াল নাতনি সাজানোর বহু বছর ধরে প্রচেষ্টা চালাইতেছিল। তো দেখেন যে বড় নাতনি রিক্সা থেকে নামার পরে আগে জিজ্ঞেস করতো যে তানজিলার শরীরের কি অবস্থা, বড় নাতনির। এটা তো উনি জিজ্ঞেস করে নাই, উনি বরংছে তার নাতনি তাবিয়াকে, ওনার বয়স হয়ে গেছে, শরীরে কিন্তু শক্তি না থাকলে উনি মনের অনেক জোর, যার কারণে উনি তাবিয়াকে টান দিয়ে কুলে নিয়ে আদর করতে করতে ভিতরে নিয়ে আসতেছে। মানে সে কয়দিন দেখে নাই তার নাতনিকে, এই জন্য এরকম করতেছে।
আমার তানের আমার তাবিয়ার ওনার এই কথাটা শুধু আমার কানে ভাসে। আর সেই দিন যেভাবে তাবিয়ারের সিলের মতো জাফাই পড়ি তিশার কোলের থেকে গাড়িতে রিক্সা থেকে নামার পর যেভাবে কোলে নিয়ে পিছনে কে আছে কারা আছে তিশা আছে ঘরে আসবে না না আসবে ওইদিকে তাকায় নাই, কি যত্ন করে কি আদর করতে করতে ভিতরের দিকে নিয়ে আসতেছে। আমি চিন্তা করি এই তাবিয়া অনেক কষ্ট পাইব, কারণ এই বাংলাদেশের নানি তাবিয়াকে যতটা না ভালোবাসছে তার চেয়ে বেশি ভালোবাসছে নাজমা খালা। আরেকটা বিষয় দেখেন, লুলুর কাছে যাইও কিন্তু বাপ্পির ছেলে মেয়ের জন্য যে পরিমাণ মায়া এই নাজমা খালার ছিল, আমি অনেক ভিডিওতে বলছি কি পরিমাণ মায়া। ওইখান থেকে বলতেছে আমি ছেলে বাচ্চা এত বেশি পছন্দ করি না, আমি মেয়ে পছন্দ করি। তাবিয়ার জন্য ওইখান থেকে ওনার হাহাকার উঠে গেছে যে কখন আসবে। অথচ বাংলাদেশি না নিয়ে আসার পরে হাগার থেকে ফেরানি দেখে এত ঘন্টা জার্নি করার পর এই কুলাঙ্গার বদা তার মাকে ঢাকা শহরে আসলো না একটু আনতে দিতে। তার সেই ফেডুলি মাইয়ার কিন্তু তখন ফ্যাট হয়েছে সে, তখন কিন্তু মাইয়ার নিজের জীবন নিয়ে টানাটানি, বাবুরে ফাটায় ট্রেনে উড়াইছে আর ফেডুলি মাইয়া আগে আগে যায় গাড়িতে বসে রয়েছে। এবার মহিলা যদি সময় মতনে আসে ট্রেনে উঠবে, না আসলে উঠবে না, তানজিলা ট্রেন ছেড়ে দেবে, তানজিলা চলে যাবে সাকিবকে নিয়ে। তাও তানজিলা কুষ্টিয়া নেমে গেছে। এই বাকি ফট এই মালয়েশিয়া থেকে জার্নি করে মহিলা একা আসছে, এবং দেখেন ওনার মানসিকতা কতটা স্ট্রং, মানে কতটা শক্ত পার্সোনালিটির মহিলা। উনি যখন গাড়ি থেকে নামে হিয়ানে দেয় হ্যাঁ হ্যাঁ করতে করতে মারে আগে আনছে। আরেকটা জিনিস দেখেন, ঘরের সামনে আইসে মহিলা ঢুকবে ঘরে এত ঘন্টা জার্নির পর, আবার ফুল নিয়ে ফিতা নিয়ে দাঁড়ায় রয়েছে এটা দিয়ে কাটবে, কারণ এখানে ভিডিও বানাইতে হবে, মহিলারা দাঁড় করাই রাখতে হইব। অবাক লাগে এদের এই সমস্ত কর্মকীর্তি দেখলে। তো কালকে একটা বাইদানির সাজ দেওয়ার ইচ্ছা ছিল, সবাই মিলে এক ড্রেস পরবো, স্কুলের ড্রেস, জাতীয় ড্রেস পরবো সবাই, হলুদ কালারের মনে হয়, বা ওই যে মাইয়ার শাহিনের মাইয়ার আজকে মনে হয় কয় মাস 3-4 মাস হয়ে গেছে মনে হয়, শারমিনের মাইয়ার হাগা থেকে পেরানির প্রোগ্রাম বানাইব, যে ওই যে কালারের বাসন্তী কালারের কাপড় চোপড় করবো, ফালকি দিয়ে তুলি আনবো। ভাই ফালকি দিয়ে তুলে আনবো, শাহাজাদি হয়েছে পালকি দিয়ে তুলে আনবো। মানে কি কালচার, মানে কি খানদানি কালচার পালন করতে আছে আহসান মঞ্জিলের মধ্যে। তো অবাক হয়েছি। যাই হোক, আল্লাহ যেন ওনারে বেহেস্ত নসিব করেন। উনি ভালো একটা সময়, সামনে রোজা, সবে বরাত পার করলো, সব সময় নিজে দাঁড়াই থেকে আমরা দেখতাম মানে হালুয়া বানাইতো, বানাইতো, এগুলো চোখের সামনে, এগুলো সবই বাসে। এত বছর দেখতে দেখতে একটা মানুষ চোখের সামনে এভাবে মৃত্যু হয়ে গেলে দেখতে মানুষ হিসাবে মানে খুব দুঃখী ফিল করতেছি আমি, একটা মুরব্বী মানুষ চোখের সামনে থেকে চলে গেছে। কিন্তু অথচ এই লেডি ফেরাউন এবং তার ছেলের বিন্দু পরিমাণ দেখবেন কোনো সিন ব্যতীত থাকবেই না। উল্টা তিশা একদিন বসবে ব্রিফিং দিতে, আপনারা তখন কালা করছেন, অখন কালা করছেন, আমার শাশুড়ি পুরা সুস্থ আছিল এই জন্য আমি গেছে। আমরা দেখছি নাজমা খালা মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিল, এবং শারীরিক কন্ডিশন ওনার মালয়েশিয়া থেকে আসার পর থেকে ওই রকম শারীরিক কন্ডিশন এত বেশি একটা ভালো ছিল না, বেশি দুর্বল হয়ে গেছে। তো এই কুলাঙ্গার বদা তার মা মনে হয় সম্ভবত ওই কুলাঙ্গারের লগে মনে হয় কথা বলতে চাইছিল, যে মরার আগে কথা বলছিল। এখন জানি না কি কথা বলছিল, কি কথা হয়েছিল। ভাই মানুষের তো একটা মনেরও টান আছে রে ভাই, যে মনের ভিতরে তো একটা চটপট চটপট করে যে মা মারা যাইতেছে বা মার একটা কিছু ঘটতে যাইতেছে জীবনে, তো মনেরও তো একটা মানে টান ছিল। যে কুলাঙ্গার বদা ঢাকা থেকেই তো সে বাড়িতে চলে যাওয়া উচিত ছিল, বাংলাদেশের নানি যখন তারা ফালাই চলে আসছে পদ্মাস্তরে। মাহিনুর মিনিমাম 15 থেকে 20 দিন বা প্রথম রোজা করে তারপরে যাইতো। আর গত বছর আপনারা দেখছেন এ মাহিনুর তার স্বামীকে নিয়ে রোজা সেই পদ্মাস্তরে পালন করে রোজা ধরে তারপরে গেছে। অথচ তার বয়স্ক মা একা একা যে মার কি লাগবে, রোজার বাজার হয়েছে কিনা বা না হয়েছে কিনা, এই যে দেখেন রোজা আসতেছে আমরা কিন্তু টুক 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 করে সব গুছাইতেছি, রোজার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু পালন করতেছি, ঘর বাড়ি সব ধুয়ে মুছে পরিষ্কার করতেছি, পর্দা জানলা টানলা যা আছে, রোজা থাই তো কাজের লোকরা এগুলো করতে কষ্ট হইব, এগুলো করাই নিতেছি কাজের লোকদেরকে দিয়ে। তো আর বাংলাদেশি নানি রোজা পর্যন্ত যাই বাপের বাড়িতে বদারে নিয়ে রোজা কইরা তারপরে
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে উনি রওনা দেবে। বাস, বাংলাদেশের নানির এখন রাজত্ব, এই রাজত্ব হোলি খেলা। আর নিশি এবার বাইরে একটা জন্মদিনে উইশও করে নাই। আরেকটা বিষয় হয়েছে, নিশি এবার যাওয়ার পরে কেন জানি প্রতিবারে প্রচুর নাটক করতো। প্রতিবারে এক বছর বইরা তানজিলা বাপ্পি তিশা নিয়ে প্রচুর নাটকীয় টাইটেল থাম্বনেল লিখতো, ঘুরাই ফেসায় বিভিন্ন কথাবার্তা। এবার কিন্তু ওই যে সেদিন জাগা বন্টনের বিষয়টা নিয়ে একটা কথা ঘুরাই ফেসায় বলে গেছে, কিন্তু এবার যাওয়ার পরে আর বাংলাদেশ নিয়ে তার এত মানে আম্মু কি করলো, আম্মুর কি হয়ে গেল, আম্মুর জন্য মন খারাপ। তারপর হয়েছে বদাচোট্টা, আজকে কি বললো বদাচোট্টা, ভাই বোনের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা কিন্তু বলে। তো নিশিও কিন্তু মালয়েশিয়া যাই মুখে তালা দিয়ে দিছে। এবার এসে নিশি কিন্তু একটা ধাক্কা খাইছে ভালো মতনে ভাই ভাবির আচরণে। খালা খুবই ভালো মানুষ এবং সে তার নাতিদের টেক কেয়ার করবে, অনেক ভালো মানুষ সে, নাতিদের টেক কেয়ার করবে। কিন্তু এখানে দেখেন, এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা মা, একটা বাবা, একটা টিনেজ একটা ছেলেকে একটা বয়স্ক লোকের কাছে ফালাইতে চলে আসছে। আমি শুনতু তানের মানসিক কন্ডিশনের কথা চিন্তা করি যে একটা ছোট বাচ্চা এই বয়সে তার সামনে তার দাদি মারা গেছে, বাপ মা দিনের বেলায় ভিডিও আপলোড হয়েছে রাস্তাঘাটে বাজারে যায় উলাইল্লাগিরি করে বেড়াইতেছে, বাপ্পি মানুষের কাছে টমেটো সিরা টমেটো মাখাই খাইতেছে, এবং জনে জনে বা ফ্যামিলির একটা মানুষ অসুস্থ রাইখা কোমাতে রাইখা জনের বাসায় বাসায় বাড়ি বাড়ি গিয়ে কেক কেটে কেটে শো দেখাইতেছে বাপ্পির জন্মদিন। এবার কততম জন্মদিন ছিল, আবার কততম 50তম জন্মদিন ছিল। ওই 50তম জন্মদিনের সময় আমার মাকে আমি হারিয়েছি। এবার টাইটেল থাম্বনেল এটা লিখবো, গত বছর যখন রোজ আসবো আবার তখন বলবে যে গত বছর অমুক দিনে আমি আমার মাকে হারিয়েছি, এটা বলে টাইটেল থাম্বনেল দিতে পারবো। কি আমি মানে ধারণা করি যে উনি মারা গেছে, আল্লাহ ওনাকে নিয়ে গেছে, বেহস্ত নসিব করুক, একদম সুন্দর মৃত্যু, ওনার সুন্দরভাবে মরণ হয়েছে, যে উনি কাউকে জ্বালায় নাই, কাউকে বিরক্ত করে নাই, এবং কারো উনি যদি বিছনার মধ্যে পইরা যদি নোংরা করতো, অপরিষ্কার করতো, বাংলাদেশের নানি ঘুম থেকে উঠে দিনের কয়টা বাজে আপনারা সবাই জানেন। তো এই নাজমা খালা মালয়েশিয়া যাওয়ার পরে মুখ দিয়ে দেখে নাই। আপনারা কি মনে করেন যে বিছনার মধ্যে হাগামোতা করলে বাংলাদেশে না নিয়ে এসে পরিষ্কার করবো? তো এই দিনে দিন নয়, প্রত্যেকটা মানুষকে কিন্তু সময় তার সঠিক যোগ্য জবাব কিন্তু সময় দিয়ে দেয়, শুধু একটু ধৈর্য ধরলেই হয়। তো উনি কিন্তু ওনার মতো করে উনি সুন্দরভাবে চলে গেছে দুনিয়া থেকে, ওনাকে কেউ সেবা যত্ন দিতে হয় নাই। মানে এমনই কুলাঙ্গার ছেলে যে দেশে থেকে মায়ের মরার সময় পাশে থাকতে পারলো না। কি অবাক, কি আশ্চর্য কাণ্ড। এরপরে ব্রিফিং নিয়ে আইব 2-1 দিনের ভিতরে দেখেন। আর আপনারা এতদিন তো আপনারা পদ্মার চর দেখছেন, এখন পদ্মার রিসোর্ট দেখবেন কয়দিন পরে। এই পাবনাতে পদ্মার রিসোর্ট দেখবেন, ওইখানে দেখবেন মাহিনুর বাহিনীর হোলি খেলা দেখবেন। এতদিন তো দেখছেন আপনারা পদ্মার পারে ভাঙ্গারি চুঙ্গারির ভিতরে দেখছেন পদ্মার চর, যে এখন দেখবেন পাবনার মধ্যে আর্টিফিশিয়াল পদ্মার চর দেখতে পাবেন। ওইখানে আরেকটা পদ্মার চর গঠন করা হইব মাহিনুর বাহিনী দ্বারা। কি বলবো দর্শক, যেটা শারমিনের ভিডিও থেকে পাবলিশড হয়েছে, মরার আগেও নাকি সে ফোন দিয়ে বাপ্পির সাথে কথা বলছে। তার মনে প্রাণে মনে টানছে যে ছেলের লগে মনে কথা বলতে। তো কি বলবো, মানে কি বলবো ভাই, একটা মানুষ এই শ্বশুরবাড়ি যাওয়া নামের নমুনা কয়দিন যাইতে পারে রে ভাই, কয়দিন এভাবে যাই করতে পারে মহিলাদের পিছন পিছন। তো একটা লিমিট আছে, তো একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। যে আমি এরকম কোনো জায়গায় দেখি নেই কোনো জামাই শ্বশুর বাড়িতে যে এরকম করতে, বা এতদিন শ্বশুর বাড়িতে পড়ে থাকতে, রোজা পালন করতে। বাপ্পিকে তিশা যদি ঈদ পড়ায়, এবার থেকে তিশা কি করবে জানেননি, আবার যখন ঈদ দেব লেডি ফেরাউন প্রাসাদে হয়তো সবাইকে ডাইকে নিব, আর নাহলে বদাকে বলবো তোমার তো এখানে কেউ নাই, চলো আমরা আমাদের আসলে মন মানসিকতা খারাপ থাকবে, এখানে ঈদ করলে তালা তুলা বন্ধ করি, আমরা আমাদের বাড়িতে যাই ঈদ করি। আর বাপ্পি যদি লেডি ফেরাউনের প্রাসাদে যদি লেডি ফেরাউনের মতো যদি না চলাফেরা করে,
বাপ্পিকে এবার তিশা প্রকাশ্যে ধরে ধরে মারবে। এতদিন তো বাপ্পির মা ছিল, তাও একজন গার্ডিয়ান ছিল, এবার বাপ্পিকে তিশা ধরে ধরে মারবে, যেটা কালিনুরের একটা ফোন কল থেকে প্রচার হয়েছিল যে বাপ্পি যেমনি খুশি এমনি মেনে নেয় তিশার। এবার তো প্রকাশ্যে ধুনব ধরি তিশারে, তিশা প্রকাশ্যে ধুনব বাপ্পিরে। আমি আসলে কোনো তিশা যেই পদেরই মহিলা হোক, তিশা যা বলবে তা শুনতে হবে। সেটা কেমন স্বামী রে বাবা, এটা কেমন স্বামী যে একটা একটা লোক, একটা ছেলে নাজমা খালার আজকে ইউটিউব আছে দেখা টাকা ইনকাম করতেছে, টাকা ইনকাম করে পাইতেছে। কিন্তু দেখেন দর্শক, যে ইউটিউব যদি না থাকতো, একটা পুরুষ মানুষ যে সে একটা চাকরি বাকরি করবে, একটা কাজে কর্মের সাথে জড়িত হইব, একটা কাজ করবো, দেখেন কিছুই নেই। তো প্রতিদিন এক মাস 1.5 মাস পর পর 2 মাস পর পরই বউয়ের লেজ ধরে ধরে শ্বশুর বাড়িতে যায়, 25 দিন 1 মাস বেড়াবে। এটা হচ্ছে নীতি মানুষের, কি বলবো আর। মানে মুখ দিয়ে কথা আমার বারবার আটকাইতে আছে। ফাতেহার কথা বলি, আল্লাহ যেন তার মন শান্তি করে দেয়, যেন এই শোকটা সহ্য করে উঠতে পারে ফাতেহা এত কিছু দেখার পরে। তবে একটা জিনিস, সে মারা যাওয়ার কয়েক মাস আগে মারে কাছে নিয়ে রাখছে, একটা জিনিস দেখছি এবার ফাতেহা খুব বেশি, মানে তার মাকে নিয়ে ইমোশনাল আসছিল, আসা যাওয়া নিয়ে এত বেশি ইমোশনাল ছিল। তো যাই হোক, কিন্তু আল্লাহ যেন ওর ফাতেহার মনটা শান্তি করে দেয়, যেন এই শোকটা সামলাই উঠতে পারে। আর বদা চোটটার জন্য আমি মানে কি বলবো, বলার আর ভাষা রাখি না। যেই লোক শ্বশুর বাড়িতে যায়, এই যে 3 বোন, হ্যাঁ 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 দেখেন 3 বোন একসাথে, ফাতেহার জন্য আমার খারাপ লাগতেছে যে ওর মানুষ